জামায়াতের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়কে তথ্য উপাত্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক, সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। স্থল যোগাযোগ বাড়াতে 4 দেশের মোটর শোভাযাত্রা এখন ঢাকার পথে। ইকোনমি জোনে বিনিয়োগে আকৃষ্ট করতে চট্টগ্রামে বিশেষ প্রচারণা কর্মসূচি। নাব্য সংকটে ফেনী নদীর পানি ধারণ ক্ষমতা কমায় 3 দশকে আবাদ কমেছে 7,000 হেক্টর জমিতে। হুমকির মুখে মুহুরী সেচ প্রকল্প। এবং তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ। পরিস্থিতি স্বাভাবিক করতে হলে ক্ষমা চাইতে হবে আঙ্কারাকে, মন্তব্য মস্কোর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজকে আমরা আলোচনা করব দেশের চামড়া শিল্প সদ্য সমাপ্ত লেদারটেক প্রদর্শনী নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবি ফুটওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান। সৈয়দ আসাদুজ্জামান, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে আরো কিছু খবরাখবর জেনে নেব। সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকারকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাণিজ্যিক ব্যাংক, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এনজিওর সঙ্গে জামায়াতে ইসলামের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন সময় কথা বলা হলেও যুদ্ধাপরাধের অভিযোগ এবং দলটিকে নিষিদ্ধের দাবি ওঠার পর থেকে যেন আলোচনার এ পালে জোর হাওয়া লাগে। এমনকি দলটির বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও মানি লন্ডারিং এর অভিযোগও তোলা হয় বিভিন্ন সময়ে। এ ব্যাপারে অধিকতর ধারণা পাওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে জামায়াত ইসলামের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী জানতে চায় অর্থ মন্ত্রণালয়। যা যা তথ্য সংগ্রহ করা দরকার সেই সকল তথ্য সংগ্রহ করে আমরা আবার মন্ত্রণালয়কে জানাবো, এবং এই সংগঠনের সাথে সম্পৃক্ত অন্যান্য যত সংগঠন আছে তাদের টোটাল ফান্ডিং কোত্থেকে আসতেছে, কারা কারা পাঠাচ্ছে, কোত্থেকে পাঠাচ্ছে এবং এখানে কিভাবে রিসিভ হচ্ছে, এই ফান্ডগুলো আবার দেশের কোথায় কোথায় যাচ্ছে, কি কি কাজে ব্যবহৃত হচ্ছে, সমুদয় বিষয়গুলো আমরা সেটা সন্নিবেশ করে মন্ত্রণালয়কে যথাসময়ে জানাবো। জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়ে সম্পৃক্ত কিংবা এমন লেনদেনে সন্দেহজনক প্রতিষ্ঠানসমূহকে সবার আগে চিহ্নিত করা জরুরি বলে মনে করেন এই ব্যাংকার। একই সঙ্গে এ ধরনের অপরাধ মোকাবেলায় একটি আলাদা টাস্ক ফোর্স গঠনেরও পরামর্শ তার। আমরা জঙ্গি অর্থায়নের প্রশ্নে ইসলামী ব্যাংক হোক আর সাধারণ কিংবা ট্রেডিশনাল কনভেনশনাল বাণিজ্যিক ব্যাংক হোক, তার কাউকে কিন্তু ডিসক্রিমিনেট করছি না, বাংলাদেশ ব্যাংক করছে না যদ্দূর আমি জানি। সেক্ষেত্রে হচ্ছে যারাই জঙ্গি অর্থায়ন কিংবা ইনডাইরেক্টলি অর্থায়নের সাথে সম্পৃক্ত হতে পারে তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের শক্ত অবস্থান নেওয়া উচিত। আমার মতে এটা প্যানিক ছড়িয়ে দেওয়া আর্থিক খাতে, সেটা কিন্তু আর্থিক খাতের শৃঙ্খলা, আর্থিক খাতের স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবে। সরকারের এই উদ্যোগে দেশের সামগ্রিক আর্থিক খাতে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তাই জঙ্গি অর্থায়ন কিংবা মানি লন্ডারিং এর বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের পরামর্শ আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শনিবার শেষ হলো চামড়াজাত পণ্য তৈরিতে দরকারি অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে 3 দিনের আয়োজন লেদারটেক প্রদর্শনী। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। তৃতীয়বারের মতো এই প্রদর্শনী নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন দর্শনার্থীরা। আর দর্শনার্থী সমাগমে সন্তুষ্ট অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানালেন প্রদর্শনীর ফলে বিক্রয়াদেশ আরও বাড়বে এমন প্রত্যাশার কথা। জুতা তৈরির টো লাস্টিং, শু ফিনিশিং মেশিন সহ লেদারটেক প্রদর্শনীতে ছিল চামড়াজাত পণ্য তৈরির প্রয়োজনীয় অত্যাধুনিক মেশিনারিজ। পাশাপাশি ছিল চামড়া শিল্পে প্রয়োজনীয় অ্যাডহেসিভ, কেমিক্যালস ও রাবার তৈরির কাঁচামালও। ব্যবসায়ী ও উদ্যোক্তারাও মেলায় আসেন নিজেদের প্রতিষ্ঠানের জন্য দরকারি এসব প্রযুক্তি আর উপকরণের খোঁজ খবর নিতে। এখান থেকে কোনো মেশিনারিজ বা ফ্যাক্টরি করার পণ্য বা কেমিক্যাল পাওয়া যায় কিনা সেটা সার্চ করার জন্য এসেছি। এটা আসলে আমাদের বিজনেসকে আরো বেশি মোটিভেটেড করতেছে। ব্যবসার পরিধি বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানালেন প্রদর্শনীতে অংশ নেয়া 10 দেশের প্রতিনিধিরা। যেহেতু বাংলাদেশের লেদার সেক্টরটা বুম করতেছে,
তো সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে প্রতি বছরই কাস্টমার বাড়তেছে। এই মেলাতে আমরা এসে অনেক নতুন নতুন কাস্টমারের সাথে আমাদের পরিচয় হয় এবং আমরা আমাদেরকে এক্সপোজ করতে পারি। এখানে তারা আমাদের কাছ থেকে দেখে যাচ্ছে যে কি ধরনের টেকনোলজি আমরা দিচ্ছি, নতুন কি টেকনোলজি আমরা এখানে আনছি। সুতরাং 2016 আই থিংক ইজ গোল্ডেন মোমেন্ট ফর আস। প্রদর্শনীকে সফল বললেও এ ধরনের আয়োজনে আরো বড় ভেন্যু দরকার, এমনটাই দাবি আয়োজকদের। এই ধরনের হেভি মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে যদি একটা এক্সিবিশন করার মতো একটা যদি প্রিমাইসেস পেয়ে যাই সরকারের তরফ থেকে অথবা প্রাইভেট তরফ থেকে, এটা আমাদের জন্য উপকার হবে এবং দর্শনার্থী যারা আসবেন এখানে কষ্ট করে তারাও উপকৃত হবেন। প্রদর্শনীর শেষ দিনে চামড়া শিল্পের বিভিন্ন পণ্য প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা তুলে ধরতে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজকে আমরা আলোচনা করব দেশের চামড়া শিল্প সদ্য সমাপ্ত লেদারটেক প্রদর্শনী নিয়ে। আর এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি এফবি ফুটওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামানের কাছে। জনাব আসাদুজ্জামান, তৃতীয়বারের মতো বাংলাদেশে হয়ে গেল লেদারটেক প্রদর্শনী, আর সেই প্রদর্শনীতে অত্যাধুনিক সব প্রযুক্তি পণ্য নিয়ে হাজির হয়েছিলেন প্রদর্শনকারীরা। তো আমাদের দেশের চামড়া যে বাজার বা চামড়াজাত পণ্য তৈরির যে বাজার, সেই বাজারের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য কি ধরনের আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন বলে আপনি মনে করেন এবং কি ধরনের যন্ত্রপাতির অভাব রয়েছে? ধন্যবাদ। আমাদের এই সেক্টরটা স্পেশালি আমরা যদি ফুটওয়ারকে বেস করে ধরি, ইটস এ ভেরি গ্রোয়িং সেক্টর এবং আমরা জানি ইটস এ $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি কোর্স। এখন এই ইন্ডাস্ট্রিকে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, আমরা যদি বলি যে ইন্ডিয়া, চায়না, তারা কিছুটা মানে যেমন চায়নার কথা যদি বলি তারা স্যাচুরেটেড। এখন নেক্সট বিজনেস হাব হিসেবে দেখা হচ্ছে যদি এই জোনের মধ্যে বলি আমরা, সেখানে মায়ানমার আর বাংলাদেশ ফার্স্ট প্রায়োরিটি, কারণ অলরেডি দে হ্যাভ দ্য গ্রাউন্ড। সো এখন বাংলাদেশের জন্য দরকার ফুললি টু বি প্রিপেয়ার থাকা, অর্থাৎ মানে ইসের জন্য প্রিপেয়ার থাকে। সেই প্রিপেয়ার থাকতে হইলে তাকে অবশ্যই আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে প্রিপেয়ার থাকতে হবে। এখানে আমাদের অবশ্যই কিছু কিছু ল্যাকিংস আছে, বিকজ হাইটেক যে মেশিনারিগুলো সেগুলোর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কস্ট স্লাইটলি হায়ার। এখন বাংলাদেশের যারা ব্যবসায়ী এবং এই ব্যবসাটার সাথে অনেকগুলো মেশিনারিজ রিলেটেড, মানে ফুল একটা প্রসেস এবং নো হাউটাও আমাদেরকে জানা নেই। তো আমি মনে করি যেমন হাইটেক মেশিনারি যেমন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিছু ভালকানাইজ শু আমাদের দেশে খুব কম হয়, শুধু ইয়াঙ্গুন ফুটওয়ারে ওরা কিছু শু করছে, অন্যান্যরা তেমন করছে না। এই ধরনের হাইটেক মেশিনারি যেখানে একসাথে অনেকগুলো জুতো ইনজেকশন করে করা যাবে, সেই টাইপের মেশিনারিজগুলো, টোলাস্টিং মেশিন যেটা আমরা একটু আগে দেখলাম যে হাইটেক টোলাস্টিং উইথ কম্পিউটারাইজ টোলাস্টিং, কম্পিউটারাইজ কাটিং মেশিনারিজ। স্পেশালি আমি যেটা মনে করি একটা সফটওয়্যার, যেটাকে ডিজাইন ডেভেলপমেন্ট সফটওয়্যার আমরা বলি, এই টাইপের কিছু সফটওয়্যার বাংলাদেশে দরকার, যাতে আমরা নিজস্ব ডিজাইন কালেকশন করে গ্লোবাল মার্কেটে দিতে পারি, স্যাম্পল তৈরি করে লিড টাইমকে কমায় নিয়ে আসতে পারি। সো এই জায়গাটাতে আমাদের বেশি কাজ করতে হবে। একই সাথে আমি সবচেয়ে গুরুত্ব যেটা দেই সেটা হচ্ছে টেকনিক্যাল নো হাউ শেয়ারিং। আমাদেরকে যেটা করতে হবে এখন, তাইওয়ান থেকে যেভাবে শিফটিং হয়েছিল ইয়াটা বিজনেসটা চায়নাতে, এখন চায়না থেকে অন্য কোথাও যাওয়ার আগে ওই নো হাউটাকে আমাদের দেশকে শেয়ার করতে হবে। দ্যাটস দ্য বেস্ট পয়েন্ট। এবং আমি মনে করি এখানে অনেক চাইনিজরা যেমন আসছিলেন ইন্ডিয়ানদের পাশাপাশি, এবং ওটাকে আমাদের বেশি ফোকাস করা উচিত। কারণ চায়না পিপিপির দিক থেকে ওরা নাম্বার 1, ওদের জিডিপি সেকেন্ড হলে ওরা নাম্বার 1 পিপি, অর্থাৎ ওরা আমাদের ভালো কনজিউমার হবে, অর্থাৎ ওদের সাথে আমরা শেয়ার করতে পারি। যখন আমরা এখন যদি চিন্তা করি, দেখা যাবে যে আমাদের মার্কেটে যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে এর মোর দ্যান 50% হতেছে চায়না থেকে ইম্পোর্ট হচ্ছে, অর্থাৎ চায়নাতে সেই প্রোডাক্টগুলো অলরেডি আছে। সো আমাদের চায়না ইনভেস্টরদেরকে, যাদের কাছে টেকনিক্যাল নো হাউ আছে, মেশিনারিজ আছে, তারা কিভাবে প্লাগ অ্যান্ড প্লে বিজনেসটাকে বাংলাদেশে নিয়ে আসতে পারে সে ব্যাপারটার উপরে সবাই মিলে ফোকাস করা উচিত। ইভেন গভর্নমেন্ট, they should focus on that. They should make a plug and play industry a zone so that Chinese investor, they can come with their mold, they have design, they have everything. So we need to bring also technology and know-how apart from the machineries. আচ্ছা, যেমন আরেকটু স্পেসিফিকলি জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে আমাদের দেশের উদ্যোক্তা বা ব্যবসায়ীদের আগ্রহের জায়গা আসলে কতটুকু, এবং এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ব্যবসায়ীরা কি ধরনের সুবিধা পাবেন? খরচ কমবে কিনা, লোকবলের ব্যবহার কমবে কিনা, সেক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সহায়তা হবে কিনা, দ্রুততম সময়ে কি সুবিধা পাবেন ব্যবসায়ীরা? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমাদের যারা এন্টারপ্রেনার আছে তারা অবশ্যই চায় যে আধুনিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, কিন্তু 7 করোড় টাকা দিয়ে একটা যন্ত্র কিনে সেটাকে আমি ঠিকভাবে অপারেট করতে পারবো কিনা, এটা আমাদের এই টেকনিক্যাল নো হাউটা আমাদের দরকার। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমাদের দরকার আসলে পার্টনারশিপ। আমি একটা মেশিন নিয়ে আসলাম, আবার অপারেটরও নিয়ে আসলাম সেখান থেকে, সে ঠিকভাবে অপারেট হবে কিনা, সেজন্য আমি আগেই বলেছি যে আমাদেরকে টেকনোলজির সাপোর্ট এই কারণে হইতেছে আমাদেরকে পার্টনারশিপ থিঙ্কে,
জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রামে এবং ওই দিকগুলোতে যদি হয় তাহলে আমরা উপকৃত বেশি হতে পারবো। এখন আমি যদি ফর এক্সাম্পল এখন চিন্তা করি তা হাইটেক মেশিনারিজ কিনলাম যেটা দিয়ে অটোমেটেড একসাথে অনেক প্রোডাকশন হবে, অনেক প্রোডাক্টিভিটি বাড়বে, টার্গেট ফিল আপ হবে, কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা অত ভালো প্লে করতে নাও পারতে পারি। এবং আমি 7 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে কত টাকা টার্নওভার পাবো, কী ধরনের মানে আমার রিটার্ন আসবে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। সো এটাকে এনশিওর করার জন্য আমার মতে ইনভেস্টমেন্টটা আমাদের না করে ওদেরকে দিয়ে করানো উচিত। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে স্পেস কুইক রেন্টাল টাইপের বিল্ডিং কনস্ট্রাকশন করে যেভাবে চায়না গ্রো করছে, আপনারা যদি দেখেন একটা মানে লো এরিয়াকে সম্পূর্ণ দিয়ে সেটাকে ডেভেলপ করা হয়েছে 2, 4, 5 বছর, কোনো ট্যাক্সের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। প্লিজ গ্রো। এবং আমাদেরকে যদি বলি যে আমাদের সেক্টরে ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি দরকার ট্রেনিং। এখন ট্রেনিং আমি কিভাবে করাবো? আমি কি নিজে নিজে গিয়ে ট্রেনিং করাইলে পারবো? আমি কিন্তু ট্রেনিং করাইলে হবে না, ট্রেনিং করাইতে হবে থ্রু দ্য ওয়ার্ক এবং থ্রু দ্য মানে জব। তাহলে তারা জব কোথায় পাবে? জব পাইতে হলে তাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশে তো ওয়ার্কার নিয়ে আসবে না, তাইও নিয়ে না, চাইনিজরা তো ওয়ার্কার নিয়ে আসবে না। সো এখানে যদি কিছু ইন্ডাস্ট্রির জন্য সুযোগ করে দেয় অটোমেটিক দ্বারা আসবে, তারা আমাদেরকে ট্রেনিং করাই যাবে। এবং অ্যাটলিস্ট আমরা আমাদের লোকাল যে মার্কেটটা আছে, লোকাল মার্কেটে মোর দ্যান 50% ইম্পোর্ট করি, ওইটা যাতে স্টপ হয়। আমরা যাতে নিজেদের প্রোডাক্ট নিজেরা তৈরি করতে পারি। যখন এখন চায়নার এক্সপোর্ট কমে গেছে, দেখা যাচ্ছে তাদের লেদার শুয়ের 9% ড্রপ হয়েছে এক্সপোর্ট। সেই এক্সপোর্টটা কোথায় গেছে? ড্রপ তারা নিজেরা কনজিউম করতেছে। এবং আমরা কিছুদিন আগে আমার কাছে একটা কাস্টমার আসছিলেন, যারা যদি আমার কাছ থেকে কিনে স্টিল তারা বেনিফিট হচ্ছে বাংলাদেশ থেকে কিনলে, চাইনিজরা, স্পেশালি লেদার শুজ। তো এই সব মার্কেট এবং আপনি যদি গ্লোবাল এশিয়ার 50% জনগণ হচ্ছে এশিয়া এবং তাদের পারচেসিং পাওয়ার 2009 থেকে যদি আপনি 2013 করেন ইজ অলমোস্ট ট্রিপল। ইট ওয়াজ 1.8 বিলিয়ন পিপল হ্যাড দিস পারচেসিং পাওয়ার অ্যান্ড রাইট নাও ইজ 4.8 বিলিয়ন পিপল। সো ইটস অ্যারাউন্ড আস। মেবি ইউরোপের যদি আমরা ক্রাইসিসের কথা চিন্তা করি, আমেরিকান ক্রাইসিসের কথা চিন্তা করি, তারা ডে বাই ডে তাদের পারচেসিং পাওয়ারটা কমে যাচ্ছে। এবং আমাদের লোকাল মার্কেট নিয়ে আমরা চিন্তা করছি না, এখনো এক্সপোর্টকে চিন্তা করছি। আমাকে এক্সপোর্ট বাড়াইতে হলে লোকাল মার্কেটের অপরচুনিটি ছোটদেরকে ছেড়ে দিতে হবে, যাতে যারা আপনি এক্সপোর্ট বাড়ানোর কথা বলছেন, তো সেক্ষেত্রে এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে যেটা আমরা সবার আগে যেটা জানি সেটা হচ্ছে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, পণ্যের বুনন, মান, আকার, এগুলো নিশ্চিত কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? অবশ্যই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে আমাদের প্রোডাক্টিভিটির সাথে সাথে পণ্যের গুণগত মান এবং এইসব দিককে চিন্তা করেই যারা লেটেস্ট টেকনোলজিকে নিয়ে আসে তারা এগুলোকে ফোকাস রেখেই করে এবং অবশ্যই সেগুলোতে হবে এবং সেগুলোর সাথে আমাদেরকে দ্রুত হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে। এটা যদি আমরা না পারি তাহলে আমরা পিছিয়ে যাব, আমাদের আগে অন্যরা করে অন্যরা মার্কেট নিয়ে যাবে। সো আমাদেরকে এখানে অবশ্যই ফোকাস করতে হবে। আপনি বলছিলেন যে দক্ষ শ্রমশক্তি, দক্ষ জনশক্তি প্রয়োজন, কারণ আধুনিক যন্ত্রপাতি যেগুলো আমরা নিয়ে আসবো সেগুলো অপারেট করার জন্য আমাদের দক্ষ কিংবা দক্ষ জনশক্তি দরকার বা দক্ষ শ্রমশক্তি দরকার। তো আরেকটি বিষয় জানতে চাইবো যে এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার আসলে ট্যানারি শিল্পে আমরা জানি এক ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় রয়েছে। তো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার স্বাস্থ্যগত ঝুঁকি শ্রমিকদের কতটুকু কমাবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ট্যানারি শিল্প শুধু না, স্বাস্থ্যগত ঝুঁকির সব জায়গার বিষয়গুলোতেই আমাদেরকে ফোকাস আছে। ট্যানারিতে যেমন আমরা এখন অলরেডি অনেকগুলো পয়েন্ট আউট করে সেটাকে সাবারে মুভমেন্ট করে আরও আধুনিকরণের চেষ্টা অলরেডি আমরা সবাই অবগত আছি। তো এখন যদি আমরা চিন্তা করি আমাদের ইন্ডাস্ট্রিতে অবশ্যই যখন একটা মেকানাইজি হয় সেটা যখন মানে হাতের প্রেশার পড়তে পারে, একটা কাটিং মেশিন ট্রাভেল হেড হাত দিলে হাত পরে হাতটা ভেঙে যেতে পারে, নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আধুনিক কিন্তু সেন্সর থাকতেছে, সবগুলো জিনিসের সেন্সর থাকতেছে। এবং আমরা যদি বলি লেটেস্ট যে টোলাস্টিং মেশিনগুলো আছে যেগুলো কম্পিউটারাইজড টোলাস্টিং মেশিন, যখন এই মেশিনটাকে আমরা মেশিনে যখন একটা লাস্ট করা হচ্ছে বাম্পা, এটার কোয়ালিটি প্যারামিটারকে ঠিক রাখার জন্য ডান পাশে অটোমেটিক মেমোরি করে রাখতেছে কম্পিউটার এবং সে ডান পাটে অটোমেটিক কোয়ালিটি প্রোডাক্ট হিসেবে দিচ্ছে। সো এই যে হাইটেকগুলো যেগুলো আমরা এখন ম্যানুয়ালি করতেছি, হাত দিয়ে দেখতে হচ্ছে যে ঠিক আছে কিনা, অফকোর্স সেক্ষেত্রে কোয়ালিটি মান বাড়বে। এবং সেফটির যে বিষয়টা, সেফটির ক্ষেত্রেও ওয়ার্কার থেকে শুরু করে যে হাতের উপরে কোনো কখনই এসে পিঞ্চার পড়বে না, কখনই এসে তার মেকানিক্যাল হিট হবে না, এই জিনিসগুলো এখনকার যতগুলো মেশিন আসছে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে এবং এভাবেই আসছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে আমাদের দেশের উদ্যোক্তা বা ব্যবসায়ীরা নতুন কি ধরনের পণ্য, চামড়াজাত পণ্য তৈরি করতে পারেন যেটি দেশের বাইরে রয়েছে অথচ আমাদের দেশে নেই, সে সম্পর্কে জানতে চাইব। আমরা যদি বলি যে এখনকার সময়ের যে মার্কেট বা গ্লোবাল মার্কেট ট্রেন্ডস, ফ্যাশন ট্রেন্ডসটা যেমন খুব দ্রুত লেডিসের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে এবং ম্যাটেরিয়ালসের বিষয়গুলো মানে র ম্যাটেরিয়ালসের বিষয়গুলো চেঞ্জ হচ্ছে। এখানে শুধু লেদারই শুধুমাত্র একমাত্র প্রোডাক্ট না, লেদারের পাশাপাশি আপনি যদি বলেন যে জুট দিয়ে এখন কিন্তু লেটেস্ট একটা ফ্যাশন আসছে যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার মতো একটা মানে ম্যাটেরিয়াল যেটা দিয়ে আমরা অনেক পণ্য তৈরি করতে পারতেছি। বাংলাদেশে মাত্র একটা বা দুটো ইন্ডাস্ট্রি এসে যারা জুট দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করে থাকছে। এবং একই সাথে যদি আপনি সিনথেটিক ম্যাটেরিয়াল বলেন, বাংলাদেশে কিন্তু ভালো সিনথেটিক তৈরি করার কোনো মেশিনারিজ বা কোনো উদ্যোক্তা নাই যারা এটা করছে।
সো ওভারঅল গ্লোবাল পারচেসিং পাওয়ার ইকোনমিকটা ডাউন থাকার কারণে এখন কিন্তু মানুষ লেদারের থেকেও সিনথেটিক জুতার উপরে বেশি ফোকাস করতেছে, যেখানে বলে মোর ম্যাকানাইজ শু হলে পরে তার দাম কমে যায়। দেখা যায় $2.83 পর্যন্ত লেডিস পাম্পি শু পাওয়া যাচ্ছে, লেদার শু হলে $9 মতো পড়ে যাবে, মানে ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা হয়তো দেখা যায় 35 উপরের $US ওরা সেল করতে হচ্ছে। সো এখন এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা অটোমেটেড কি জিনিস তৈরি করা যাচ্ছে, অটোমেশনের দিকগুলো থেকে হলে যে দেখা যাচ্ছে আপারে আপনি যদি চিন্তা করেন মোর লেবার ফোর্সটা কাজ করা হইতেছে একটা আপার তৈরি করার ক্ষেত্রে। এখন কি তৈরি করছে, এমনভাবে করা হচ্ছে যে আপার তৈরি করতে হবে না, মেশিনে আপারটা তৈরি হয়ে যাবে, মানে কোনো স্টিচ দিতে হবে না আপারে, স্টিচলেস আপার। সো ওখানে কি হচ্ছে, ম্যান পাওয়ারটা তৈরি করে গ্লোবাল মার্কেটটা প্লে করতেছে এবং একই সাথে তারা কম দামে বিক্রি করতে পারছে। এখন আমরা যদি শুধু লেবারটাকে ইউটিলাইজ করতে যাই, তাহলে ওদের সাথে কম্পিটিশনে টিকতে হলে আমাকে ওই ধরনের পদ্ধতিগুলো, টেকনোলজিগুলোকে নিয়ে আসতে হবে। যেমন ফর এক্সাম্পল ভালকানাইজ শু এর অ্যাডিশন পাওয়ার খুব ভালো, স্পোর্টস আইটেমের ক্ষেত্রে ভালো হচ্ছে। বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, মানে মেজর প্লেয়ার ধরেন বাটা অ্যাপেক্স, যারা বাংলাদেশে বিক্রি করতেছে, তাদেরই 50% উপরে শু তারা এই ট্রেন্ডটা, যেটাকে বলি লেডিস, কিডস এবং স্পোর্টস টাইপের আইটেম, সিনথেটিক আইটেম, তারা ইম্পোর্ট করে সরাসরি নিয়ে আসতেছে। বিকজ অফ আমাদের ওই ধরনের টেকনোলজি নাই যেটা দিয়ে আমরা তৈরি করতে পারি, এক্সপোর্ট তো করতে পারছেই না। কিছু কিছু করছে বড় বড় যারা মানে বাইরের ফরেন ইনভেস্টমেন্ট, ওরা কিছু কিছু প্রোডাক্ট তৈরি করতেছে। সো আমাদের লোকাল প্লেয়ারদেরকে এইসব প্রোডাক্টের দিকে ফোকাস করতে হলে আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের লেটেস্ট যে টেকনোলজিক্যাল মেশিনগুলো আছে সেগুলো করলে আমরা ভালকানাইজ শু, কিছু রাবারের লাইট ওয়েট লেটেস্ট টেকনোলজি আসছে, যে লাইট শু উইল বি ভেরি লাইট, লাইট ওয়েট ইভা, তারপরে লাইট ওয়েট বেশ কিছু টেকনোলজিক্যাল ম্যাটেরিয়ালস আছে, যে কারণে এখন দেখা যায় আমি পুরনো মেশিন দিয়ে ওই টাইপের ইনজেকশন করতে পারবো না। সো লেটেস্ট মেশিনারিজগুলো লাগবে লেটেস্ট ম্যাটেরিয়াল ইউজ করার জন্য। আচ্ছা, এই লেটেস্ট মেশিনগুলোর কথা বলছেন, তো এই অত্যাধুনিক মেশিনগুলো আমরা কোন কোন দেশ থেকে আমদানি করতে পারি এবং আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন কিনা, যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে সেটি কি জানতে চাইবো আপনার কাছে। আমার দৃষ্টিতে মানে মেশিন আমদানির ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কোনো সমস্যার বিষয় নেই। মার্কেট যদি আমরা বলে থাকি তাহলে অফকোর্স ফ্রম চায়না, কারণ ইনভেনশনগুলো হয়তো জার্মানিরা কিংবা ইটালিয়ানরা কিছু কিছু ক্ষেত্রে ইনভেন্টেড করতেছে, কিন্তু স্টিল দ্য প্রোডাকশন বিলংস টু চায়না। সো আমরা এখন তো চায়না থেকেই করতেছি। সো কিভাবে আরও আমার মনে হয় যদি একটু সাপোর্ট দেওয়া যায়, সেটা হচ্ছে যে চায়নার সরকারের সাথে কিংবা আমাদের সরকারের সাথে যে মেশিন ইম্পোর্টের ক্ষেত্রে তারা একটা লং লোন ফ্যাসিলিটিস পেতে পারে কিনা, আইদার চায়না গভর্নমেন্ট ও বাংলাদেশ গভর্নমেন্ট, যে একটা লং টার্ম লোনের ব্যাপার যেটা বিষয় আছে সেটাই স্পেশালাইজ করা ফুটওয়ারের জন্য, যাতে এই সেক্টরটা গ্রো করতে পারে। আমরা কেন বলছি যে এখনই স্পেশালাইজ করতে হবে, এটার মূল ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এখন মুভ করতেছে বিজনেসটা, এক জায়গা থেকে এক জায়গাতে মুভ করছে। আমরা যদি এখন পিক না করি, যখন সবাই চলে যাবে তখন আমরা যদি বলি যে না আমি এখন স্ট্র্যাটেজি নিয়েছি যে আমার দেশের ইনভেস্টরদেরকে আমি স্পেশাল ফ্যাসিলিটিস দিব ইনভেস্ট করার জন্য, কিংবা ফরেন ইনভেস্টরদেরকে বলবো বাংলাদেশে আসো ইনভেস্ট করো, আমরা তোমাদেরকে এই ফ্যাসিলিটি দেবো, তখন তাদেরকে পাওয়া যাবে না, তারা যার যার জায়গা মতো বসে যাবে। সো দিস ইজ দ্য রাইট টাইম, দিস ইজ দ্য হাই টাইম, দিস ইজ দ্য পিক টাইম। সো উই শুড গ্র্যাব দ্যাট অপরচুনিটি। আচ্ছা, জানতে চাইবো আপনার কাছে, গেল কয়েক দশক ধরে আমরা দেখি যে অন্যতম শীর্ষ রপ্তানি পণ্য হিসাবে চামড়ার অবস্থান রয়েছে, কিন্তু তারপরে আমরা দেখি যে দেশে কোনো স্থানীয় কোনো ব্র্যান্ড কিন্তু তৈরি হয়নি। এই ব্র্যান্ড তৈরি না হওয়ার পেছনের কারণগুলো আপনার কি মনে হয়? আচ্ছা, দেশে ব্র্যান্ড তৈরি হয়নি। আমি গতকালকে ক্লোজিং সেরিমনিতে ছিলাম লেদারটেক ফেয়ারে, ওখানে আমি নাসিম মঞ্জুর স্যারের নাম উল্লেখ করছি। উনি বলছে যে অ্যাপেক্সের মতো 20টা বা 2000 কোম্পানি বাংলাদেশে দরকার আছে। এখন শুধু অ্যাপেক্স না, আপনি যদি বলেন বাটা কিন্তু আমাদের ব্র্যান্ড না, এটা গ্লোবাল লোকাল ব্র্যান্ড তৈরি হওয়া উচিত। এখন লোকাল ব্র্যান্ডের সাথে যেটা হতেছে, ব্র্যান্ড ইজ এ কাইন্ড অফ কমিটমেন্ট। হ্যাঁ, আমি কাস্টমার কেয়ার করবো থ্রু এ কমিটমেন্ট। এখন সেই কমিটমেন্টটা দিতে হলে কিন্তু আমাকে কোনো একটা জায়গায় ফোকাস করতে হবে, কোনো একটা কোয়ালিটি প্যারামিটারে ফোকাস করতে হবে যে আমি এই জায়গাটায় কাজ করব। সো আমার মনে হচ্ছে ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে বড় যে বাধা সেটা হচ্ছে যে লোকালে যখন ব্র্যান্ড তৈরি হবে তখন লোকালে ম্যানুফ্যাকচারিং করতে হবে। লোকালে ম্যানুফ্যাকচারিং করতে হলে লোকাল প্রডিউসাররা যদি কোনো প্রোডাক্ট বাইরে থেকে ফুল প্রোডাক্ট নিয়ে আসে, তাহলে যে ডিউটি স্ট্রাকচারটা আছে, কেন র মেটেরিয়ালসের ক্ষেত্রে কেন আপনি ডিউটি রাখবেন? আমার প্রশ্ন হইতেছে এটা যে কিছু কিছু র মেটেরিয়ালস বাংলাদেশে তৈরি করা সম্ভব না, তাহলে লোকাল প্রডিউসাররা কিভাবে বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করে বাংলাদেশ মার্কেটে বিক্রি করবে? তারা কি করতে হচ্ছে, ইম্পোর্ট দিয়ে র মেটেরিয়ালস আনতে হচ্ছে। তো ইম্পোর্ট দিয়ে র মেটেরিয়ালস এনে বাংলাদেশের প্রোডাক্টে বিক্রি করে আবার ট্যাক্স দিয়ে, তখন তাদের জন্য এটা টাফ সিচুয়েশন আছে। তা আমি মনে করি যে শুয়ের ট্যাক্স বাড়তে পারে, আরও বাড়তে পারে, এবং সেটাকে স্ট্রংলি যাতে কেজি মূল্যে মানুষ মাল নিয়ে আসে। অনেক কথা শোনা যায় যে অনেকে শু নিয়ে আসে কেজি দরে তারা ট্যাক্স দিয়ে দিচ্ছে। সো এগুলোকে অ্যাভয়েড করে র মেটেরিয়ালের ট্যাক্সগুলোকে, ইম্পোর্ট ট্যাক্সগুলোকে ওয়েভ করে দিয়ে ছোট ছোট ম্যানুফ্যাকচারদেরকে তৈরি করে দিয়ে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, তো প্রোডাক্টটাকে পেতে হবে, এই জন্য ব্র্যান্ড ক্রিয়েট হচ্ছে না। তারা এখন একটা বড় ব্র্যান্ডের কথা চিন্তা করেন, তার যে পরিমাণ প্রোডাক্ট লাগবে সে নিজে না বানাতে পারছে, না আউটসোর্সিং করতে পারছে, তাকে ডিপেন্ড করতে হয়েছে
ইম্পোর্টের উপরে। তো আমি যদি এক্সপোর্ট বাড়ানোর চিন্তা করি, ইম্পোর্ট কমানোর চিন্তা না করলে হাউ উই উইল গ্রো? আচ্ছা, আরেকটু জানতে চাইবো আপনার কাছে, আমরা দেশের বাইরে অনেক সময় লেদার গার্মেন্টস এর কথা শুনে থাকি, তো Yes. আমাদের দেশে কি লেদার গার্মেন্টস গড়ে তোলা সম্ভব কিনা, যদি সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে সক্ষমতার কি কি অভাব রয়েছে জানতে চাইবো আপনার কাছে। লেদার গার্মেন্টস আমাদের দেশে হচ্ছে, তবে কম্পারেটিভলি ফুটওয়্যার থেকে কম। লেদার গার্মেন্টস কারণ আপনি কি? জানবেন, এটা বেসিক কারণ যদি আপনি বলেন সেটা হচ্ছে যে এটা একটা ফ্যাশন আইটেম, এবং ফ্যাশন আইটেমের সাথে ডিজাইন ইনোভেশনটা সবচেয়ে জরুরি বিষয়। ওয়েদার কি জড়িত কিনা, কারণ আমাদের শীত প্রধান দেশ নয়, কারণ শীত প্রধান দেশে লেদার গার্মেন্টস এর চাহিদা বা কতটা বেশি হয়ে থাকে, আমাদের উষ্ণ প্রধান দেশ। আমি মনে করি না যে শুধু লেদার গার্মেন্টস মানে শীত প্রদানের কারণে আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে না, বিষয়টা এরকমের না। কারণ এটা আমরা এক্সপোর্টকে টার্গেট করে যেহেতু করতেছি, যে আমাদের প্রোডাক্টও তেমন একটা বাইরে যে আমরা অফ সেলে করে দিই এরকম কোনো বিষয় না। তবে এখানে যেটা বিষয় হইতেছে সেটা হচ্ছে যে ফ্যাশন আইটেমের দিক থেকে হইতেছে আমাদের ডিজাইন ইনোভেশনে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা নিজস্ব ডিজাইন ইনোভেশন এবং নিজস্ব মার্কেটিং পাওয়ার, মানে প্রোডাক্ট সেল করার, গ্লোবাল মার্কেট তৈরি করার যে পাওয়ারটা, আমরা এখনও এজেন্সির উপরে ডিপেন্ড করছি। এখনও ডিজাইন ডেভেলপমেন্ট কোম্পানি আমাদেরকে ডেভেলপ করে দিচ্ছে, একটা পার্সেন্টেজ তারা নিয়ে যাচ্ছে। সো এই জায়গাটাতে আমাদের স্পেশালি কাজ করে এই জায়গাটাকে গ্রো করতে পারলে ডিজাইন ডেভেলপমেন্ট ইনোভেশন, ফ্যাশন প্রোডাক্ট ডিপেন্ডিংস অন দ্যাট ফিউ থিংস। সো ওইটার উপরে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে আমার ধারণা যে আমাদের এই প্রোডাক্টকে করা সম্ভব, মানে ফুললি এক্সপোর্টাইজ করা সম্ভব। আচ্ছা, আমরা তো জানি যে আরেকটু বিষয় জানতে চাইবো, সবশেষ আপনাকে জানতে চাইবো যে আমরা দেখি যে আমাদের ট্যানারি শিল্পে কিন্তু এখনো, যেখানে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হয়, সেখানে কিন্তু এখনো অনেক পুরনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে শ্রমিকরা অনেকটা স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েন। তো সেক্ষেত্রে মালিক বা উদ্যোক্তাদের বা ব্যবসায়ীদের কি করণীয় রয়েছে যে শ্রমিকদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি এড়ানোর জন্য বা বিবেচনায় নিয়ে তাদের এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি কমানোর জন্য মালিকদের পক্ষ থেকে আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? আচ্ছা, মালিকদের পক্ষ থেকে এখানে তাদেরকে তো অবশ্যই বেটার কনসেপ্ট নিয়ে আসতে হবে, কারণ এখন যারা কমপ্লায়েন্সের বিষয়, হেলথ হ্যাজার্ডের বিষয়, এইসব বিষয়গুলোকে মানে কনসিডারেশনে না আসবে, দে উইল বি নট ইন এ কম্পিটিশনস, দে উইল বি আউট অফ দ্য ট্র্যাক। সো তাদেরকে সেই জিনিসটা তারা অলরেডি অ্যাওয়ার আছে, আমি মনে করি তারা সেদিকে ফোকাস করতেছে। এবং একই সাথে যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে দিয়ে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, কিছু ট্রেনিং করানো, কিছু ভলান্টিয়ারিজম টাইপের টিম তৈরি করা। আপনি যদি বলেন যে লেটস বি একটা সংগঠন আছে, লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 89-এ এটা শুরু হয়েছিল, এই সংগঠনকে আমরা কাজে লাগাতে পারি। এই সংগঠনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা কিছু ট্রেনিং অর্গানাইজেশন করতে পারি, কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি, যার মাধ্যমে মালিকদের সাথে একটা বন্ডেজ তৈরি করে আমরা বেটার আউটপুটও দেওয়ার চেষ্টা করতে পারি। তো দাসুদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা কথা বলছিলাম এবি ফুটওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামানের সঙ্গে। আমাদের কথা বলার বিষয় ছিল দেশের চামড়া শিল্প সদ্য সমাপ্ত লেদার টেক প্রদর্শনী। যাচ্ছি পরের প্রসঙ্গে। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মোটর যাত্রা এখন চট্টগ্রাম থেকে ঢাকার পথে। চার দেশের মধ্যে স্থল যোগাযোগ সহ সাংস্কৃতিক আদান প্রদান সুদৃঢ় করতে এই মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় 20টি গাড়িতে 4টি দেশের মোট 78 জন প্রতিনিধি অংশ নেন। গত 14 নভেম্বর ভারতের উড়িষ্যা থেকে 4 দেশের প্রতিনিধিদের নিয়ে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি। পরে গতকাল দুপুরে ফেনীর বেলুনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই গাড়িবহর। আজ সকালে চট্টগ্রাম থেকে শোভাযাত্রাটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। আগামী 1 ডিসেম্বর ভারতের কলকাতায় গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা। এই চুক্তির মাধ্যমে এবারে ল্যান্ড মুভমেন্টটা খুবই সোজা হয়ে যাবে। আমরা নিজের গাড়ি নিয়ে বা কোনো পণ্যবাহী গাড়ি নিয়ে আমরা বর্ডার পার করতে আর সেরকম আগের মতো অসুবিধা হবে না, খুব ভালোভাবে আমরা আসা যাওয়া করব, যার জন্য আমাদের ইকোনমি, আমাদের কালচার, আমাদের বিজনেস সব কিছু বাড়ানো যাবে। 4টি যে প্রতিবেশী দেশ সার্কভুক্ত যে মোটর শোভাযাত্রা যেটা হলো, এর মাধ্যমে সরকারের পাশাপাশি জনগণের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেটা বর্তমানে বিদ্যমান আছে এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। দর্শক, বাংলাদেশে ইকোনমি জোনে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তোলার জন্য চট্টগ্রামে চলছে বিশেষ প্রচারণা কর্মসূচি। আর এই উপলক্ষে বাংলাদেশ ইকোনমি জোন অথরিটি বেজার আয়োজনে নগরীর 5 হোটেল রেডিসন ব্লুতে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠান। আর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল,
ধন্যবাদ। বাংলাদেশে যে 17টি ইকোনমিক জোন গড়ে তোলা হয়েছে সেই ইকোনমিক জোনগুলিতে বিনিয়োগ আগ্রহী করে তোলার জন্য যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আছে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মূলত বাংলাদেশ এক্সপোর্ট ইকোনমিক জোন অথরিটি বেজার উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামটি শুরু হয়েছে সকাল 10টায়। আর এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব শফিকুল আলম। এছাড়া আমরা দেখেছি যে উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে আহ্বান জানানো হয়েছে যে বেজার পক্ষ থেকে যে তারা বিনিয়োগ আগ্রহী তারা যেন বাংলাদেশের 17টি জোন গড়ে তোলা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে তারা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারে এবং সেই বিনিয়োগে তারা বিশেষ করে বলতে বেসরকারি বিনিয়োগদের বেশি আকৃষ্ট করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আমরা চেষ্টা করছি এই বিষয়গুলিতে একটু তুলে ধরার জন্য। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে বেজার চেয়ারম্যান পবন চৌধুরীর সাথে। তিনি আছেন এখানে, আমাদের এখানে বসা দেখতে পাচ্ছি, এবং অন্যান্য যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন বা বিনিয়োগকারী আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা এখন কথা বলবো বাংলাদেশ যে বেসরকারি ইকোনমিক জোন অথরিটি রয়েছে সেই অথরিটি চেয়ারম্যান পবন চৌধুরীর সাথে। মূলত আজকে আমরা যেটা জানতে চাচ্ছি, আজকে আপনাদের যে আজকে যে সেমিনার বা রোড শো, এটার মূল আয়োজনের লক্ষ্যটা কি? বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আজকে চট্টগ্রামে যে ইনভেস্টমেন্ট প্রমোশন রোড শো করছে, এর দুটো লক্ষ্য আছে। একটা হচ্ছে মিরসরাইতে যে আমরা জোনটা আপনার বিডিংয়ে দিয়েছি সেটার সম্পর্কে আমাদের এখানে যারা প্রাইভেট সেক্টরের বিজনেসম্যান আছেন, লিডিং বিজনেস লুমিনারিজ আছেন তাদেরকে অবহিত করা। আরেক হচ্ছে গ্রেটার চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম থেকে আপনার কক্সবাজার পর্যন্ত যে কোস্টাল এরিয়াতে যে অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠা হচ্ছে, প্রায় 30,000 একরের উপর জমি আমরা এখানে ডেভেলপ করছি। তো সেই সম্পর্কে তাদেরকে অবহিত করা এবং ভবিষ্যতে যাতে এখানে তাদের বিনিয়োগটা আপনার উৎসাহিত করা যায় সেই জন্য তাদেরকে তাদের সাথে আমরা একটা পার্টনারশিপ এস্টাবলিশ করা, সেই পার্টনারশিপ ডেভেলপমেন্টের কাজটা আজকে সাকসেসফুলি আমরা করতে পেরেছি বলে আমরা মনে করি। আজকে যে অনুষ্ঠান সেই আহ্বানটা কি থাকছে আপনার বিনিয়োগকারীদের প্রতি, আহ্বানটা কি থাকলো আপনার? আজকের যে অনুষ্ঠানে সেটা আহ্বান আমাদের সেটা হচ্ছে যে আমরা প্রাইভেট সেক্টরকে আমরা বন্ধু হিসেবে চাই, আমাদের এই জন্যে আমরা অংশীদার হিসেবে চাই। আমরা একসাথে চট্টগ্রামকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ক্যাপিটাল, এটা বাণিজ্যিক যে রাজধানী আমরা বলি, সে বাণিজ্যিক রাজধানীর আক্ষরিক অর্থেই বাণিজ্যিক রাজধানীতে পরিণত করা, সেইটাতে আমরা একসাথে কাজ করতে চাই এবং তাতে যাতে তারা আমাদের সাথে শরিক হয় সেই আহ্বানই আমরা রাখছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ যে ইকোনমিক জোন অথরিটি রয়েছে সেই অথরিটির চেয়ারম্যান পবন চৌধুরীর সাথে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব। চট্টগ্রামের জেলা প্রশাসক এখানে উপস্থিত রয়েছেন। মূলত ভূমির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, সেই ভূমি বিরোধ নিরসনে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। চট্টগ্রামে 3টি ইকোনমিক জোন এখানে আমরা বেজার সহায়তায় এখানে সৃষ্টি হচ্ছে এবং সেখানে সবচেয়ে যে বড় ইকোনমিক জোনটি এটি মিরসরাইতে। সেখানে ইতিমধ্যে আমরা 6,000 একর জমি কিন্তু আমরা বেজাকে সরকারের খাস জমি আমরা বুঝিয়ে দিয়েছি এবং বাকি প্রায় 5,500 একরের মতো জমি আমরা খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করব এবং এরপর আরও আমাদের জমি টার্গেট আছে যে এখান থেকে নেওয়ার জন্য, অর্থাৎ সেখানে মোট আমাদের 11,000 একরের মতো এখন আমাদের এই প্রক্রিয়াধীন আছে এটি অধিগ্রহণ করা এবং খাস জমি বন্দোবস্ত দেওয়া। এবং আমাদের আরেকটি বড় ইকোনমিক জোন আছে আনোয়ারাতে, এটি চাইনিজ ইকোনমিক জোন, সেখানে প্রায় 900 একর জমি, সেটি আমরা ইতিমধ্যে প্রায় 300 একরের মতো বেজাকে বুঝিয়ে দিয়েছি, বাকিটা অধিগ্রহণের কাজ 3 ধারা নোটিশ সম্পন্ন হয়েছে। আরেকটি গহিরাতে, সেখানেও প্রায় 500 একরের মতো জমি, সেটাও আমাদের অধিগ্রহণের কাজ চলতেছে। সব মিলে জমির এখানে কোনো আর সমস্যা নেই। জমি অধিগ্রহণ এবং খাস জমি বন্দোবস্তের কাজটি খুব দ্রুত সম্পন্ন হচ্ছে এবং বাকি এখন কাজ হবে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা বা ইন্ডাস্ট্রি স্থাপন করা, এটি এখন খুব জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মেজবাউদ্দিনের সাথে এবং জনাব মেজবাউদ্দিন এবং পবন কুমার চৌধুরী আমাদেরকে যেটি জানিয়েছেন, চট্টগ্রামকে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সবকিছু তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং তারা বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছেন চট্টগ্রামে যে এখন পর্যন্ত যে 3টি ইকোনমিক জোন গড়ে তোলা হয়েছে, রাউজান আনোয়ারায় 2টি এবং মিরসরাইতে 1টি, সেগুলিতে যেন তারা বিনিয়োগ করে এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে সেই ব্যাপারে তারা আহ্বান জানাচ্ছেন আজকের এই অনুষ্ঠান থেকে। এখন পর্যন্ত এই ছিল বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির যে অনুষ্ঠান আয়োজিত বিনিয়োগকারীদের আহ্বান জানানোর জন্য সেই অনুষ্ঠান থেকে সর্বশেষ। দর্শক, বাংলাদেশি ইকোনমি জোনে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তোলার জন্য চট্টগ্রামে চলছে বিশেষ প্রচারণা কর্মসূচি। আর এই উপলক্ষে বাংলাদেশ ইকোনমি জোন অথরিটি বেজার আয়োজনে নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানে। আর সেখান থেকে সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। নাব্য সংকটে ফেনী নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় গত 3 দশকে আবাদ কমেছে 7,000 হেক্টরেরও বেশি জমিতে। এতে হুমকির মুখে পড়েছে ফেনীর মুহুরী সেচ প্রকল্পের ভবিষ্যৎ। আর সারা বছরই দুর্ভোগ ও ক্ষতি গুনতে হচ্ছে প্রকল্পের আওতাধীন কৃষকদের।
জুলহাস তালুকদারের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন বখতিয়ার মুন্না। সাগরের লবণাক্ত পানি রোধ ও শুকনো মৌসুমে পানি সংরক্ষণের জন্য 1985 সালে ফেনীর সোনাগাজীতে সাগরের মোহনায় ফেনী নদীর ভাটিতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয় মুহুরী সেচ প্রকল্পের এই রেগুলেটরটি। কিন্তু নদীর উজান থেকে পাহাড়ি ঢলের সাথে আসা পলিতে ভরাট হয়ে পড়েছে নদীর তলদেশ, কমে গেছে নদীর পানি ধারণ ক্ষমতা। ফলে প্রকল্পের শেষ সুবিধায় অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন 13 লাখ থেকে গত 15 বছরে নেমে এসেছে 2 লাখ মেট্রিক টনেরও নিচে। বর্তমানে শুকনো মৌসুমে সেচ সংকটে পড়েছেন প্রকল্পভুক্ত প্রায় 10,000 হেক্টর জমির কৃষক। পলিমাটি আসার কারণে বর্তমানে নদী কোথাও 10 ফুট, কোথাও 5 ফুট, কোথাও নদীর অবস্থান একদম নাই বললেই চলে। শুকনো মৌসুমে পানি প্রথমত কিছু পাওয়া যায়, পরে লাস্টে বা মাঝামাঝি থেকে পানি পাওয়া যায় না। নদীটা যদি ড্রেজিং করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। সংকট স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর এই কর্মকর্তা জানালেন, নদীটির পলি অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড্রেজিং করে বেড লেভেলটা নিচু করতে হবে এবং পানির ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। এই জন্য আমরা একটা ডিবিপি প্রণয়নের জন্য একটা কারিগরি কমিটি গঠন হয়েছে। এই কমিটি খুব শীঘ্রই পরিদর্শন করবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্ষা মৌসুমে ফেনী নদীতে পানির প্রবাহ 400 কিউমেক থাকলেও ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই নদীর প্রবাহ থাকে সর্বোচ্চ 23.85 কিউমেক। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ব্যাংক মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান সহ ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রেজা হাসান, প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়া এবং ব্যাংকগুলোর সুদের হার বেশি হয় উন্নয়নের বড় বাধা। এ সময় ব্যাংকগুলোকে সুদের হার 10% নিচে নামিয়ে আনার পরামর্শও দেন তিনি। ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বেগবান করতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ভারতীয় পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $6 বিলিয়ন মতো। এর মধ্যে ভারতের তুলনায় বাংলাদেশের রপ্তানি সামান্যই। তবে ঘাটতি যাই থাকুক, দুদেশ তাদের বাণিজ্য সম্প্রসারণে প্রতিনিয়তই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, যার ধারাবাহিকতা দেখা গেল দুদিনের এই ভারতীয় পণ্যের মেলায়। ফুটওয়্যার, কৃষিপণ্য, টেক্সটাইল, প্যাকেজিং, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যের প্রদর্শন করছে ভারতীয় 53টি প্রতিষ্ঠান। এসেছি মূলত ওয়াটার ট্রিটমেন্ট এবং কমপ্লিট ওয়াটার সলিউশন নিয়ে আমাদের প্রজেক্ট। তো আমরা ড্রিঙ্কিং ওয়াটার হতে শুরু করে ওয়েস্ট ওয়াটার সবকিছুই করছি, প্লাস কমপ্লিট প্রজেক্ট। বাংলাদেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের পাশাপাশি নতুন উদ্যোক্তারাও মেলায় এসেছেন পণ্য ও সেবার যাচাই বাছাই করতে। As a new entrepreneur, we are trying to new business also will be benefited for us. এই জন্য আসলে আমরা আসছি দুইজনা। ভারতীয় প্রোডাক্টের সাথে কম্পিটিশনে আমরা কতটুকু আগাতে পারবো সেটাও আমরা বুঝতে পারি এই ধরনের মেলায় মানে দেখতে পারলে বা অংশগ্রহণ করতে পারলে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে প্রতিবেশী দেশের বাণিজ্য আরও বাড়তে পারে। বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক অনেক দিনের। দুদেশের বাণিজ্য বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। যে কোনো চুক্তি সম্ভাবনার দুয়ার খুলে দেয়। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা করছি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত 6টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 বাস্তবায়নে আগামীকাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী অভিযান। নির্ধারিত পণ্যগুলো হচ্ছে ধান, চাল, ডাল, গম, চিনি ও সার। এ পণ্যগুলো বাজারজাতকরণে এখন থেকে আর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারবেন না ব্যবসায়ীরা। মূলত দেশের পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও ব্যবহার বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন বিভাগীয় শহরে প্রচারণা চালানো হয়েছে। এই আইনের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে। হাজী একরামুল্লাহ প্লাজা ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ সময় কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক, নাফা ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ
আজমল হোসেন এবং সভাপতি মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা আয়োজিত কাস্টমার সাকসেস সামিট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এক বক্তব্যে বাংলাদেশকে ভ্রমণের জন্য নিরাপদ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন মেনন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ এজেন্সির মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ নিয়ে তা বিক্রি করে দেওয়ার মতো প্রতারণা থেকে ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআর সভাপতি আব্দুল মাতলুব আহমদ। শনিবার রাজধানীর রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে আয়োজিত বাণিজ্য মেলা 2016 এর স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এবারে 10টি ক্যাটাগরিতে 230টি স্টলের বিপরীতে মোট 338টি আবেদন জমা পড়েছে। বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে আবেদনকারীদের সামনেই লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হয়। লটারি বিজয়ীরা পরবর্তীতে স্টলের টাকা জমা দিয়ে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া নারীদের বিশেষ সুবিধা দিতে এরই মধ্যে 36 জন নারী উদ্যোক্তাকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। এ সময় রপ্তানিমুখী শিল্পের প্রসারে বাণিজ্য মেলাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআর সভাপতি। 2016 সালের 1 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করবেন বলেও জানান তিনি। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। আঙ্কারা সরকারের দুঃখ প্রকাশকে অগ্রাহ্য করে তুরস্কের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে গুলি করে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য শনিবার তুরস্কের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলেও মন গলেনি রুশ প্রেসিডেন্টের। আর নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দিয়ে ক্রেমলিন বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সহানুভূতি নয়, ক্ষমা চাইতে হবে তুরস্ক সরকারকে। গেল মঙ্গলবার রাশিয়ার একটি SU-24 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এরপর থেকেই বাকযুদ্ধ চলছে আঙ্কারা মস্কো সরকারের মধ্যে। তুরস্ক সরকার প্রথমে তার অবস্থান পরিষ্কার করে বলেছে, আকাশসীমা লঙ্ঘন করায় সতর্ক বার্তা দিয়ে তবেই গুলি করেছে তারা। অন্যদিকে মস্কো সরকার দাবি করে, তুরস্ক নয়, সিরীয় আকাশসীমায় থাকা অবস্থাতেই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে আঙ্কারা। এর জন্য তুরস্ক সরকারকে ক্ষমা চাইতে নানাভাবে চাপও সৃষ্টি করছে রুশ সরকার। তবে ক্ষমা না চেয়ে শনিবার আঙ্কারায় একটি অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিমান ভূপাতিত করার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে আসন্ন জলবায়ু সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসারও আগ্রহ প্রকাশ করেন। এই ঘটনার জন্য আমরা সত্যি দুঃখিত। এমনটা হোক তা আমরা কখনোই চাইনি। আশা করছি আর কখনোই এই দুর্ঘটনা হবে না। তুরস্ক কখনোই উত্তেজনা বা সংঘাত চায় না। তবে এরদোয়ানের দুঃখ প্রকাশকে অগ্রাহ্য করল মস্কো। উল্টো এর কিছুক্ষণ পরই ক্রেমলিন থেকে জানানো হয়, আঙ্কারা সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি ফরমান সই করেছেন পুতিন। তুরস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠান, আমদানি পণ্য এবং তুর্কি নাগরিকদের রাশিয়ায় কাজ করার সুবিধা এই ফরমানের জালে জড়িয়ে নিষিদ্ধ করলেন তিনি। আর পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ক্ষমা না চাইলে আঙ্কারার সাথে কোনো ধরনের আলোচনায় যাবেন না তিনি। আমরা তুরস্কের এই পেছন থেকে হামলার ঘটনাকে এখন উস্কানিমূলক ভাবেই দেখছি। প্রেসিডেন্ট এই ধরনের যে কোনো হামলা ঠেকানোর জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের সাথে যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমরা এই কাজ করছি। রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। তুরস্ক এবছর প্রায় 100 কোটি ইউরোর খাদ্য এবং কৃষি পণ্য রাশিয়ায় রপ্তানি করেছে। আর পেশাগত কারণে রাশিয়ায় বর্তমানে প্রায় 2 লাখ তুর্কির বসবাস। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ভারতে প্রাইভেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে HSBC ব্যাংক। 2016 সালে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। দেশটির শীর্ষ ধনীদের সম্পত্তির পরিমাণ বাড়লেও সেই হারে ধনীর সংখ্যা বাড়ছে না। ফলে ব্যাহত হচ্ছে ব্যাংকগুলোর প্রাইভেট ব্যাংকিং এর মূল উদ্দেশ্য। এমন অবস্থায় ভারতের বাজারে বিদেশি ব্যাংকগুলোর প্রাইভেট ব্যাংকিং কার্যক্রম টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এদিকে এই সিদ্ধান্তের ফলে HSBCর সম্পদ ব্যবস্থাপনা বিভাগের 70 জন কর্মীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ল। এর আগে RBS এবং মর্গান স্ট্যানলিও দেশটিতে তাদের প্রাইভেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দিয়েছিল।
স্টারবাকসের কাছ থেকে কর আদায়ের জন্য আপিল করেছে ডাচ সরকার। নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী জানান, স্টারবাকসের কাছ থেকে যে কোনো উপায়ে কর আদায় করা হবে। এদিকে ইউরোপিয়ান কমিশনার মার্গ্রেট ভেস্টাগরও প্রতিষ্ঠানটির কাছ থেকে 2 থেকে 3 কোটি ইউরো বকেয়া কর পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। তবে স্টারবাকস ইতোমধ্যে জানিয়েছে তারা ইউরোপিয়ান ইউনিয়নের এ আদেশের বিরুদ্ধে আপিল করবে। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রোববার। দেখতে পাচ্ছি ডিএসসিএক্স অর্থাৎ প্রধান সূচকের অবস্থান এখনো পর্যন্ত 8.5 পয়েন্টের মতো বেশি বেড়ে দাঁড়িয়েছে 4582 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সূর্য সূচকের অবস্থান 2 পয়েন্টের কিছু বেশি বেড়ে দাঁড়িয়েছে 1103 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি 1735 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিতে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 74 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দাম বেড়েছে 114টির, কমেছে 181টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি টপ 20 শেয়ারে। দেখে নেব তালিকার প্রথম অবস্থানে রয়েছে এফসি আর্গো, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 72 টাকা 10 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 72 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 71 টাকা 30 পয়সা। কেডিএক্স অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 83 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 83 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 80 টাকা 60 পয়সা। কাশেম ড্রাইসেল রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 102 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 103 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 99 টাকা 60 পয়সা। এমারাল্ড ওয়ার্ল্ড রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 57 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 57 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 56 টাকা 60 পয়সা। ট্রাস্ট ব্যাংক রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 24 টাকা 20 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 24 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 23 টাকা 70 পয়সা। ইফাদ অটোস রয়েছে এখনো পর্যন্ত ষষ্ঠ অবস্থানে টপ 20 শেয়ারের, যার সবশেষ লেনদেন মূল্য 106 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 107 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 106 টাকা 50 পয়সা। আরএসআরএম স্টিল রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 52 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 53 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 52 টাকা 10 পয়সা। আল-আরাফা ইসলামী ব্যাংক রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, দেখতে পাচ্ছি যার সবশেষ লেনদেন মূল্য 16 টাকা 50 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 16 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 16 টাকা 40 পয়সা। দর্শক, আমার কাছে এই ছিল শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিব এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। জামায়াতের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়কে তথ্য উপাত্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক, সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। স্থল যোগাযোগ বাড়াতে 4 দেশের মোটর শোভাযাত্রা এখন ঢাকার পথে। ইকোনমি জোনে বিনিয়োগে আকৃষ্ট করতে চট্টগ্রামে বিশেষ প্রচারণা কর্মসূচি। নাব্য সংকটে ফেনী নদীর পানি ধারণ ক্ষমতা কমায় 3 দশকে আবাদ কমেছে 7,000 হেক্টর জমিতে, হুমকির মুখে মুহুরী সেচ প্রকল্প। এবং তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, পরিস্থিতি স্বাভাবিক করতে হলে ক্ষমা চাইতে হবে আঙ্কারাকে, মন্তব্য মস্কোর। দর্শক, এই ছিল এই সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।